বাংলাদেশে আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে গুরুত্বপূর্ণ, ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্য। ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের আশা প্রেস সেক্রেটারির। ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ক জটিল করবে, বিশ্লেষকদের আশঙ্কা। বললেন, একতরফা চুক্তি বাতিলের কোনো সুযোগ নেই। লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি। দুর্বিষহ জীবন সইতে না পেরে স্বেচ্ছায় ফেরার দাবি। দেশে ৮ বছরে দ্বিগুণ হয়েছে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা। সময় উপযোগী এবং কর্মমুখী শিক্ষা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সরকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে হবে এই নির্বাচনে। গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এসব কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত ২ সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে শুনানি হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে শুনানিতে অংশ নেন তিনি। সিনেটের ওয়েবসাইটে এই শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে ফেব্রুয়ারির নির্বাচন। মাগুরা ঢাকা রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচনে সব দলের মধ্যে ঐক্য রয়েছে। পতিত সরকার দেশে এত বড় হত্যাযজ্ঞ চালালেও তাদের কেউই অনুতপ্ত নন। দেশের জনগণ তাদেরকে চায় না বলেও জানিয়েছেন প্রেস সচিব। গণভোট বিষয়ে প্রেস সচিব বলেছেন, গণভোট কখন হবে তা রাজনৈতিক দলের সঙ্গে বসে ঠিক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশন। এই পুরো 7টা মাসের একদম লাস্ট দিন পর্যন্ত আপনি এনসিপি বলেন বা আরও দু একটা দল যারা ছিল না, তারা সবাই তো ওই পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিল এবং প্রত্যেকটা যেগুলো চেঞ্জ এসছে সেগুলো তারা তাদের তারা যে একমত সেগুলো তো জানিয়েছে। ভারতের সাথে করা চুক্তি বাতিল বিষয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জটিল করে তুলবে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। ক্লজে না থাকলে একপক্ষীয়ভাবে চুক্তি বাতিল করা যায় না বলেও জানিয়েছেন তারা। চুক্তি বাতিল করতে চাইলে আনুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে তা করার পরামর্শ দিয়েছেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সম্প্রতি হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, ভারতের সাথে সই করা 10টি চুক্তি বাতিল করেছে সরকার। তবে কয়েকদিন পরই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এ দাবি সঠিক নয়। একটি বাদে অন্য চুক্তিগুলো বাতিল হয়নি। স্থানীয় সরকার উপদেষ্টার দাবি করা কিছু চুক্তির অস্তিত্বই নেই বলে মন্তব্য করেন তিনি। যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক নয়। যে কোনো দেশের সাথে সম্পাদিত চুক্তির বিষয়ে কথা বলার এখতিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এ বিষয়ে অন্য কোনো মন্ত্রণালয়ের উপদেষ্টার কথা বলা কাঙ্ক্ষিত নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন, এতে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়। যে ধরনের মন্তব্য করা হচ্ছে সেটা শুধুমাত্র আনডিপ্লোম্যাটিক না, সেটা পলিটিক্যালিও কারেক্ট না। সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে বাতিলের এখতিয়ার বাংলাদেশ সরকারের নিশ্চিতভাবেই থাকে, কিন্তু যেভাবে বলা হয়েছে যে বাতিল করে দেওয়া হলো এবং পররাষ্ট্র উপদেষ্টা সেটা আবার বললেন যে সেই ক্ষেত্রে বিষয়টা সঠিকভাবে উত্থাপন করা হয়নি, এই ধরনের বিষয় কিন্তু খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারতের বাইল্যাটারাল সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি জটিলতাই সৃষ্টি করে। দু ধরনের স্টেটমেন্ট দেখেছি আমাদের বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির কাছ থেকে। আমার মনে হয় অফিসিয়ালিও এই জায়গাটাতে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তার স্টেটমেন্টটাকে ধরে হয়তো বা বিশ্লেষণ করার বিষয় রয়েছে যে ভবিষ্যতে আসলে কি ধরনের অগ্রগতি হচ্ছে। বাংলাদেশ ভারতের মধ্যে সম্পাদিত চুক্তি নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা নিয়ে কূটনৈতিকভাবে আলোচনার পরামর্শ তাদের। প্রত্যেকটা চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু বাধ্যবাধকতা থাকে। অনেক ক্ষেত্রে আপনি চাইলে বাতিল করতে পারেন, অনেক ক্ষেত্রে আপনার একটা টাইম বাউন্ড থাকে, আবার অনেক ক্ষেত্রে অনেক চুক্তি আছে যেগুলি বাধ্যতামূলক না।
সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা বলি এই ধরনের বিষয়কে বাতিল করার ক্ষেত্রে বা রদ করার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে। এই চুক্তিগুলো যখন বাতিলের প্রক্রিয়াও হয় সেটাও কিন্তু এক ধরনের বায়োল্যাটারাল কনসেনসাসের বিষয় রয়েছে। নির্বাচিত সরকারের মাধ্যমে যে চুক্তিগুলো হয়েছে বাংলাদেশ ভারত সরকার দ্বিপক্ষীয়, সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ মানে কর্মপরিকল্পনা নির্ধারণে আমার মনে হয় যে ভূমিকা রাখতে পারবে। তাই শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশ ভারত সই করা চুক্তিগুলো পর্যালোচনার দাবি ওঠে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি। তাদের বহনকারী বিশেষ বিমান সকাল ৯:৩০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ত্রিপোলি তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐকমত্য সরকারের সহযোগিতা এবং ব্যবস্থাপনায় ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী ৩০৯ জন বাংলাদেশিকে বৃহস্পতিবার দেশে পাঠানো হয়েছে। এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট বলে জানিয়েছে ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস। প্রত্যেকেই দেশে ফিরে লিবিয়ায় তাদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন স্বজন এবং গণমাধ্যমের কাছে। এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন জানান তারা। লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ সহ সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। সপরিবারে টাঙ্গুয়ার হাওরে বেড়ানো হলো না মামের। যাত্রাপথে দুর্ঘটনা কেড়ে নিল তাদের প্রাণ। এদিকে নরসিংদীতে বাস চাপায় মৃত্যু হয়েছে ইজি বাইকের চালক সহ ৩ জনের। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সপরিবারে বাসে করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ১১ জন কর্মকর্তা। বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মঞ্জুরা আক্তার এবং তার মেয়ে আয়েশা সিদ্দিকা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে নরসিংদীর মাধবদীতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক সহ ৩ জন নিহত হয়েছে। রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর রায়নাদি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, ইজি বাইকে করে তারা ৩ জন মাধবদী থেকে রায়নাদি এলাকায় যাচ্ছিলেন। ইজি বাইকটি মহাসড়ক পার হবার সময় দ্রুত গতির একটি বাস ইজি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসেবে দেশে প্রতি ৩ জনের ১ জন উচ্চশিক্ষিত এখন বেকারের খাতায়, যা গেল ৮ বছরে উঠেছে দ্বিগুণেরও বেশি। এজন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের অভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সময় এসেছে সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। মোসাম্মদ আফরি আজাদ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন বছর ৪ আগে, কিন্তু বেকারত্ব ঘোচাতে পারেননি এখনও। কাঙ্ক্ষিত চাকরির খোঁজে তাই মোবাইলের বিভিন্ন ওয়েবসাইটেই সময় কাটাতে হয় তাকে। যখন ভাইবা বোর্ড ফেস করে তখন বলে যে এক্সপিরিয়েন্স দরকার, কিন্তু আমাদেরকে মানে সেই এক্সপিরিয়েন্সটা হওয়ার জন্য তো আমাদেরকে স্কোপ দিতে হবে, সেই স্কোপটাই আমরা পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে যে কম সংখ্যক পদের বিপরীতে এত জন ক্যান্ডিডেট, মানে এইগুলো মানে কি বলবো, মানে খুবই আনএক্সপেক্টেড। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর ২০২৪ সালের সবশেষ প্রতিবেদনে দেখা যায়, দেশে বর্তমানে স্নাতক পাশ বেকারের সংখ্যা প্রায় ৮,৮৫,০০০। ২০১৭ সালে এই সংখ্যা ছিল এর অর্ধেকেরও কম, প্রায় ৪ লাখ। চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছেন, প্রকৃত শিক্ষিত বেকারের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। সরকারি ও বেসরকারি খাতে প্রত্যাশিত হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় বেড়েছে শিক্ষিত বেকারের সংখ্যা, মনে করেন অর্থনীতিবিদরা। আমরা দেখেছি যে যত শিক্ষিত গ্রুপ তত কর্মসংস্থানের বাইরে আছেন যারা, তাদের শতকরা হার বেশি। তো এরকম একটা অবস্থায় তো অবশ্যই আমাদেরকে এটা একটা এজেন্ডা নাম্বার 1 হিসেবে আমাদেরকে এটা ট্রিট করতে হবে। যারা বয়স কম এবং যারা শিক্ষিত তাদের মধ্যে আসলে সংখ্যাটা মারাত্মক আকার ধারণ করেছে, এবং এই গ্রুপের মধ্যে আবার ভাগ আছে। যেমন ধরেন যদি পাবলিক ইউনিভার্সিটি বলি বা প্রাইভেট ইউনিভার্সিটি বলি, সেখানে বেকারত্বটা আছে, কিন্তু সবচেয়ে বেশি ভয়াবহ বেকারত্ব হচ্ছে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে প্রায় ২২০০ মতো কলেজ আছে।
চাকরির বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সঠিক বোঝাপড়ার অভাবে তৈরি হচ্ছে না দক্ষ জনশক্তি, মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের ইন্ডাস্ট্রি বা ইকোনমি গ্রো করছে একভাবে, কিন্তু আমাদের স্কিল বা আমাদের যারা পড়াশোনা যারা করছে তারা অন্য এক জায়গায় সাবজেক্টগুলিতে পড়ছে। তারা হয়তো কথা ইতিহাস পড়ছে, সোশ্যোলজি পড়ছে, ওগুলি দিয়ে তো আসলে কোনো ফ্যাক্টরি তাদেরকে ওই স্কিল দিয়ে তো আসলে চাকরি দেবে না। আমাদের যারা কারিগরি শিক্ষার মধ্যে আছেন তাদের আমরা দেখেছি যে তাদের যেটা পড়ানো হয় এবং শ্রমবাজারের যে চাহিদা তার মধ্যে বিরাট একটা পার্থক্য থেকে যাচ্ছে। তো সেই জায়গাগুলোতে আমাদেরকে অনেক ধরনের পরিবর্তন আনতে হবে, কারিকুলা থেকে শুরু করে শিক্ষক প্রশিক্ষণ থেকে শুরু করে সবকিছু। বিবিএস এর তথ্য মতে দেশে বর্তমানে 9 লাখের মতো উচ্চশিক্ষিত মানুষ হয় বেকার, নয়তো জীবন ধারণের জন্য বেছে নিয়েছে প্রয়োজন ও প্রত্যাশার চেয়ে অনেক কম আয়ের কোনো কর্মসংস্থান, যার পোশাকি নাম ছদ্ম বেকার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে কমতে শুরু করেছে সবজির দাম। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজিরই দাম কমেছে কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত। একই সাথে কমেছে ডিম এবং মুরগির দাম, তবে এখনও চড়া মাছের বাজার। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। বৃষ্টি কিংবা নানা অজুহাতে গত কয়েক মাস ধরেই অস্থিরতা ছিল সবজির বাজারে। বেশি দামের এসব সবজির দাম এখন কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে আগাম শীতের সবজি শিম, মূলার দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। একটু কমছে, কিন্তু এখনো ওই পরিমাণ আসে না যে শীতে যেটা যেই সময় আসার কথা, এখনো ওই পরিমাণ সবজি পুরোটা কমে না, বাট গত সপ্তাহ এই সপ্তাহে কিছু কমছে। বেগুন কেজি ছিল 100 টাকা, আজকে আমরা 60 টাকা কেজি বিক্রি করতে আসছি। সিম ছিল 150, 120, আজকে আমরা 80 টাকা কেজি বিক্রি করতে আসছি। ভেন্ডি কেজি ছিল 80 টাকা, আজকে 50 টাকা কেজি। মূলা আপনার 60 টাকা কেজি ছিল, আজকে 30 টাকা কেজি, অর্ধেক কমে গেছে। সব ধরনের মুরগির দামও কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। একই সাথে ডজনে 10 টাকা পর্যন্ত কমেছে ডিমের দাম। গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহ মুরগির দাম কম আছে। আজকে সোনালী বিক্রি করতেছি 280 থেকে 290, ব্রয়লার বিক্রি করতেছি 170, দেশি মুরগি 550, লাল লেয়ার মুরগি 300। 135-40 টাকা গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে ডিমের দাম মনে করে 125 টাকা, 130 টাকা লাল ডিমের ডজন চলতেছে। ডিম, মুরগি ও সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও এখনো চড়া মাছের দাম। দুই একটি বাদে সব মাছই সাধারণের নাগালের বাইরে। পাবদা মাছ 300 টাকা করে কিনেছি, ওটা এখন 350 টাকা করে কিনতে হচ্ছে। ট্যাংরা মাছগুলো এখন কিনলাম, এটা হচ্ছে 500 করে কেনার কথা ছিল, এটা এখন 600 করে কিনতে হচ্ছে। রুই মাছগুলো বাজার ঘুরে দেখলাম, যেটা 300-280 টাকা করে কেনার কথা ছিল, ওটা দেখা যায় 300-350 করে কিনা হচ্ছে। এটা মনে হয় না যে বাজারের মাছের দাম মানুষের নাগালের মধ্যে। এটা দিন দিন আপনার ঊর্ধ্বগতি হইতেছে, সবকিছু কেমন যেন সাধারণ মানুষের জন্য বিপন্ন হয়ে পড়ছে। নিত্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এএফসি নারী এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে আজ প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে এই ম্যাচটি। নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 51 ধাপ এগিয়ে থাইল্যান্ড। এই তালিকায় থাইল্যান্ড আছে 53 নম্বরে, বাংলাদেশের অবস্থান 104। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অতীত স্মৃতি মোটেও সুখকর নয়। এর আগে একবারে মুখোমুখি হয়েছিল দুই দেশ। 2013 সালে এএফসি এশিয়ান কাপ বাছে 9-0 গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে সেই দলটির সঙ্গে বাংলাদেশের বর্তমান দলের পার্থক্য অনেক। এই দলটি লড়াই করতে জানে জিততেও। তাই দেশ ছাড়ার আগে কোচ পিটার বাটলার জানান, হার কিংবা জিত নয়, মেয়েদের কাছ থেকে লড়াকু মানসিকতা চান তিনি। তবে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে জয়ই লক্ষ্য আফায়দা ঋতুপর্ণাদের। প্রায় 3.5 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে দিনটা নিজেদের করে নিতে আত্মবিশ্বাসী মেয়েরা। থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচটি হবে 27 অক্টোবর। মিয়ানমারে বাছাই পর্বের সি গ্রুপে 3 ম্যাচে সবকটি জিতে 12 দলের মূল পর্বে ওঠে বাংলাদেশ। আগামী বছর 1 মার্চ অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের 21তম আসর। বাংলাদেশ বি গ্রুপে উত্তর কোরিয়া, চীন এবং উজবেকিস্তানের বিপক্ষে খেলবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বাংলাদেশে আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে গুরুত্বপূর্ণ। ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্য, ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের আশা প্রেস সেক্রেটারির। ভারতের সাথে চুক্তি বাতিল নিয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ক জটিল করবে আশঙ্কা বিশ্লেষকদের। বললেন, একতরফা চুক্তি বাতিলের কোনো সুযোগ নেই।
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি। দুর্বিষহ জীবন সইতে না পেরে স্বেচ্ছায় ফেরার দাবি। দেশে ৮ বছরে দ্বিগুণ হয়েছে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা। সময় উপযোগী এবং কর্মমুখী শিক্ষা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।